প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2024-25 সেশনের রসায়ন অংশের প্রশ্নগুলো সমাধান করব। এখানে আমাদের প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে কোন মৌলটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে। দেখো, এই প্রশ্নটা যদি তোমরা পরীক্ষার হলে সলভ করে বা ইলেকট্রন বিন্যাস লিখে লিখে সমাধান করতে যাও, তাহলে তোমাদের অনেক সময় চলে যাবে। এইটা আসলে একটা জ্ঞানমূলক প্রশ্ন। কেমন জ্ঞানমূলক প্রশ্ন কেন বলছি আমি, তুমি দেখো এখানে যদি যাও, এটা হচ্ছে তোমাদের ডি অরবিটালের যে পার্টটা আছে, তৃতীয় অধ্যায় ডি অরবিটালের যে অংশটা আছে, অবস্থান্তর মৌল তাদের কোনটার তোমাদের চুম্বকের চুম্বক ধর্ম আছে, কোনটাতে নাই, এই জিনিসটার যে টপিকটা আছে হাজারি স্যারের বইয়ের, এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এই যে এরা আছে, এদের কার শরীরে কয়টা করে বিজোড় ইলেকট্রন আছে সব কিন্তু এখানে ছক আকারে দেওয়া আছে। এর মধ্যে তোমরা যদি ক্রোমিয়ামটার দিকে একটু তাকাও, তাহলে বুঝতে পারবা যে ক্রোমিয়ামে এখানে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন আছে। তাহলে দেখো, এতগুলা জিনিসের মধ্যে যেটাতে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন আছে সেটা নিশ্চয়ই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই যে ক্রোমিয়ামে সর্বোচ্চ সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে 3d5, মানে ডি অরবিটালে 5টা থাকে, 4s1 মানে এখানে একটা থাকে। তো এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা আমাদের এখানে জানা থাকতে হবে, তাহলে আমরা পরীক্ষার হলে এটা মুখস্থ দাগাবো। ঠিক আছে, আমাদের আর ইলেকট্রন বিন্যাস করে দেখার দরকার পড়বে না। আমাদের পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, এখানে জিজ্ঞাসা করছে যে ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়। এই জিনিসটা আসছে হচ্ছে আমাদের হাজারি স্যারের দ্বিতীয় পত্রের এই পার্টটা থেকে। এই যে তোমরা যদি 4.14.1 এই টপিকটা বের করো, যে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ, এখানে নিচে দুইটা লাইন দেওয়া আছে, তোমরা দেখো সুন্দর করে। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছিল। ঠিক আছে, এখানে বলছে যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ বা ব্রাইন। তাহলে ব্রাইন কি, এটা তোমরা এখান থেকে জেনে নিতে পারো। এটাকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানকার আমাদের অ্যান্সার কি হবে? আমরা যদি আবার একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি, এখানে এই যে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যান্সার, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ওখানে ছিল হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস। তো পরের বারের প্রশ্নটাতে এটা চেঞ্জ করে বাকি দুইটা অপশনও দিতে পারে, হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস। তাহলে আমরা যদি পরের প্রশ্নে যাই, এখানে কি জিজ্ঞাসা করছে দেখো। এই প্রশ্নটার জন্য আমরা, এটা খুবই সহজ একটা প্রশ্ন। এখানে বলছে হচ্ছে যে তোমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, পি অফ OH বের করো। বাট ঘনমাত্রাটা যে দেওয়া আছে এটা একটা এমনভাবে দেওয়া আছে যেন তোমাদের ক্যালকুলেশনে অনেকে আটকে যাও। তো দেখো, আমরা জানি মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এটাই হচ্ছে আমাদের পিএইচ। তোমরা বলতে পারো ভাই, পিওএইচ বের করতে বলছে, আপনি পিএইচ বের করছেন কেন? কারণ এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে আমরা পিএইচ বের করতে পারি। তারপরে সেটাকে যদি 14 থেকে বিয়োগ করি, সেটা আমাদের পিওএইচ হবে। তাহলে এইটা কি হবে, মাইনাস লগ নিতে হবে। আর এটা যদি ভ্যালুটা বসাই, 1 × 10⁻⁻⁴। কেমন? তো দেখো, লগের পরে কোনো কিছু যদি যোগ থাকে, নিয়মটা হচ্ছে এটা, গুণ থাকে, সেটা যোগ হয়ে যায়। তাহলে মাইনাস লগটা দুইজনকার কাছে চলে যাবে, মাইনাস লগ অফ 1 মাইনাস লগ অফ কি হবে 10⁻⁻⁴। তো লগ 1 এর মান হচ্ছে 0, তাহলে এই পুরো অংশটা হয়ে গেল 0। আর এখানকার -4টা পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এখানে হয়ে যায় কি 4 লগ 10। লগ 10 এর মান হচ্ছে 1, এখানে কিছু নাই, মানে একটা লগ এর ভিত্তি হচ্ছে 10 থাকে। ঠিক আছে, তাহলে লগ 10 ভিত্তিক 10, এটার মান হচ্ছে 1। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি, পিএইচ এর মান হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা, তাহলে পিএইচ যদি 4 হয়, তাহলে পিওএইচ কত হবে? 14 থেকে 4 বিয়োগ করে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা এক্সপ্লেনেশনে গেলে তোমরা সমাধানটা পেয়ে যাবা। এরপরে আমি যদি পরের পার্টটাতে যাই, এখানে কি জিজ্ঞাসা করছে দেখো, অ্যালডিহাইড ও ফেলিং দ্রবণ এই দুটো যুক্ত করলে লাল অধক্ষেপ আসে। তাহলে এই যে অ্যালডিহাইডকে শনাক্ত করার যে প্রসেসটা, এখানে এটা কোন ধরনের প্রসেস? ঠিক আছে, আমরা যদি একটু হাজারি স্যারের বইয়ে বের করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে ফেলিং দ্রবণ সহ পরীক্ষাটা, এটা একটু পড়ে দেখলে তোমরা বুঝতে পারবা যে ফেলিং দ্রবণ এখানে তোমার এই যে কপার আয়ন, এটা জারক রূপে কাজ করে। তাহলে আমরা যে এখানে অ্যালডিহাইডটা ইউজ করতেছি, সে হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। তাহলে জারক আর বিজারক, এখানে জারণ বিজারণ ঘটে, আর জারণ বিজারণ যে বিক্রিয়া ঘটে তাকে কি বলা হয়?
রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, প্রশ্নটা একটু ডিপ ছিল, মানে হুবহু নাই, বাট এই জায়গা থেকে এটা যদি একটু কারো পড়া থাকে তাহলে সেই আনসারটা করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা রিডক্স বিক্রিয়া। আমরা যদি পরের প্রশ্নটাতে যাই, এখানে কি জিজ্ঞাসা করছে যে ফেনোলিক OH শনাক্তকরণে কোনটি ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা চলে যাব কোথায়, হাজারি স্যারের বইয়ের ফিজিক্স সেকেন্ড পেপারে, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এই টপিকটাতে আমাদের ফেনল উৎপাদন, ঠিক আছে, জৈব যৌগ থেকে আসছে এটা। ফেনলের এখানে দেখবে যে শনাক্তকারী বিক্রিয়া কয়েকটা দেওয়া আছে। এর মধ্যে একটা দেওয়া আছে কি, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ দিয়ে। এখানে যদি পরীক্ষা করাই, ব্রোমিনের নর্মালি দ্রবণটা কেমন হয়, লাল দ্রবণ, সেটা এখানে কেমন হয়ে যায়, হলদে সাদা অধক্ষেপ তৈরি করে। এটা দিয়েও এটাকে পরীক্ষা করা যায়। আবার এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড দিয়েও পরীক্ষা করা যায়। ঠিক আছে, এই যে ফেরিক ক্লোরাইড দিয়ে এখানে বেগুনি বর্ণের একটা দ্রবণ সৃষ্টি হয়। এই দ্রবণটার মাধ্যমে আমরা চিনতে পারি যে এটাতে ফেনল উপস্থিত ছিল। এছাড়াও এখানে লিবারম্যান পরীক্ষা করা যায়। এগুলা হচ্ছে তোমরা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, জাস্ট পরীক্ষাটার নামটা দেখলেই হয়ে যাবে, বিক্রিয়াটা তোমাদের লাগবে না। যদিও এটা একটা সহজ বিক্রিয়া, আমার জৈব রসায়নের ক্লাসগুলো তোমরা যখন দেখবা যে জৈব রসায়ন কত সহজ। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে তোমাদের জাস্ট ইনফরমেশনটা জানা নিলেই হচ্ছে। এটা একটা বোর্ড কোশ্চেন ছিল 2018 সালে, সেখান থেকে তুলে দিছে। ওকে, এরপরে যদি আমরা এটাতে যাই, প্রশ্নটাতে যাই, এখানে জিজ্ঞাসা করছে যে NH4+ অণুর আকৃতি কোনটি। আচ্ছা, এই টপিকটা তোমাদের পুরোটাই পড়তে হবে, আমি অল্প একটু দেখাচ্ছি, বাট তোমাদের পুরো টপিকটা পড়তে হবে। এইখান থেকে এই বছরেও একটা প্রশ্ন আসবে, একদম 100% গ্যারান্টি। ঠিক আছে, পুরো সংকরায়নের টপিকটা তোমরা ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, আমি তোমাদের দেখাই এই সংকরায়নগুলো কেমনে বের করতে হয়। এটার খুবই সুন্দর একটা নিয়ম হচ্ছে এই H এর মান বের করা। এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বই দেওয়া আছে, সংকরায়নের টপিকটা বের করলে তোমরা পাবা। প্রথমে হাফ ইনটু সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, তার সাথে কয়টা একযোজী ইলেকট্রন আছে, কয়টা ক্যাটায়ন আছে, কয়টা অ্যানায়ন আছে। ক্যাটায়নের সংখ্যাটা হবে বিয়োগ আর অ্যানায়নের সংখ্যাটা হবে যোগ। তো আমরা এখানে এখন কি নিয়ে কাজ করতেছি, NH4 নিয়ে কাজ করতেছি। তো দেখো, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 5টা, তাহলে ভি এর মান হচ্ছে 5। আর এখানে NH4, ঠিক আছে, NH4+, তাহলে হাইড্রোজেন হচ্ছে একযোজী মৌল, সে কয়টা আছে, 4টা। আর তাহলে 5 4 9 হইলো, আর এখানে একটা প্লাস, মানে ক্যাটায়ন থাকে একটা, তাহলে ওইটা হবে মাইনাস। তাহলে এটার সামনে যদি আমরা একটা হাফ রাখি, হাফ দিয়ে কাটাকাটি করলে এখানে কত পাবো আমরা, 4। 5 4 9, 9 থেকে 1 গেলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে যখন H এর মান 4 পাওয়া যায়, তার সংকরায়ন হয় sp3, আর এর গঠনটা হয় চতুস্থলকীয় গঠন, যেটাকে ইংরেজিতে কি বলে, টেট্রাহেড্রাল। এদের বন্ধন কোণগুলো সহ পড়ে নিবা। এখানে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, কয় জোড়া বন্ধন জোড় ইলেকট্রন থাকে, সব কিছু তোমাদের এখানে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এছাড়া এখানে আরো কতগুলো পয়েন্ট দেওয়া আছে, পুরো টপিকটাই তোমাদের ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এখান থেকে একটা এমসিকিউ তো গ্যারান্টি পাবা। আমরা আমাদের পরের থিওরিতে যাই। এখানে জিজ্ঞাসা করছে কি, যে কোনটি জারক নয়। তাহলে কে জারক আর কে বিজারক, এটা আমরা কোথা থেকে পাবো, এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ে তোমরা দেখবা যে এই জারণ বিজারণের টপিকটা যেটা আছে, এখানে তোমাদের দুইটা ছক আছে। তাহলে এই ছকটার যে নামগুলো, এগুলো তোমাদের খুব ভালো করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, এখানে যদি আসি আমরা, কি কি আছে দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড, আয়োডিন, আর হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে এখানে ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে হচ্ছে এখানে এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এখানে আছে 5 নাম্বারটাতে, এই যে এইখানে, তারপরে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে ম্যাঙ্গানেট MnO2 আছে, তারপর হচ্ছে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে। ঠিক আছে, তাহলে এখানে নাই কে, কার্বন মনোক্সাইড, এইটা হচ্ছে এখানে নাই, তাহলে সেই হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে যদি আমরা যাই পরের প্রশ্নটাতে, এখানে বলছে যে কোন জোড়া গ্যাসের ব্যাপন হার সমান। তো ব্যাপন হার আসলে কার উপর ডিপেন্ড করে, দুইটা জিনিসের উপর। ব্যাপন হার হচ্ছে, এটাকে যদি আর দ্বারা প্রকাশ করি, √√ হবে 1/√m, মানে তার ভরের বর্গমূলের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। আরেকটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু তাদের ঘনত্বের 1/√, কি লিখতে পারি, ডি মানে এখানে ধরো ঘনত্ব বুঝাচ্ছি। তো এখন দেখো এখানে নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেন হচ্ছে 14 2 28, ঠিক আছে, আর কার্বন 12 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 12 যোগ 16 এটি ইকুয়াল টু হচ্ছে 28। তার মানে এই দুইজনকার ভর সমান, যেহেতু ভর সমান তাহলে তাদের ব্যাপন হারও সমান হবে। তবে তোমরা বই থেকে যখন পড়বা, আমি এখানে টপিকটা ছবি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এটা হাজারি স্যারের বইয়ের পেজের একটা ছবি। এখানে একটা ইন্টারেস্টিং টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসে। এই যে প্রথমে তো এই টপিকটা দিছি যে তোমাদের কি বলে যে ব্যাপন হারের যে সম্পর্কটা, বর্গমূল কার ভরের সাথে কেমন, তারপর হচ্ছে ঘনত্বের সাথে কেমন, সাথে সাথে এখানে যে আধুনিক প্রয়োগটা আছে এই জায়গাটা তোমরা একবার রিডিং দিবা। ঠিক আছে,
এই ব্যাপনটাকে এখানে তোমার এই যে ইউরেনিয়াম ছাকার কাজে বা হচ্ছে এটাকে আলাদা করার কাজে ইউজ করা হয়। এই পুরো টপিকটা তোমরা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ মাঝে মধ্যে আসে, জ্ঞানমূলক এমসিকিউ। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে কি তোমার হচ্ছে এটা হলো আমাদের উডস ফিটিক বিক্রিয়া। কিভাবে বুঝবো দেখো, এখানে প্রথমে একটা কি আছে, অ্যালকাইল হ্যালাইড আছে, আর এখানে একটা বেনজাইল হ্যালাইড, ঠিক আছে? তো এই দুইটা জিনিসকে যখন সোডিয়াম এর সাথে বিক্রিয়া ঘটাবো, এখানে আসলে সোডিয়াম দুইটা সে নিয়ে নিবে, দুইটা সোডিয়ামের একজন ব্রোমিনকে আরেকজন এই ব্রোমিনটাকে নিয়ে পালাবে, তাহলে দুইটা সোডিয়াম দুইটা ব্রোমিনকে নিয়ে পালালো, তাহলে কি তৈরি হবে NaBr, দুইটা সোডিয়াম ক্লোরাইডের মতো সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। আর এই যে C6 মানে হচ্ছে এটা তো তোমার একটা এরকম মৌল, তাই না? সরি, এরকম একটা মূলক C6H5, এর সাথে আসে CH3টা যুক্ত হয়ে যাবে, ফলে তৈরি হবে কি একটা টলুইন, ঠিক আছে? এটা কোথা থেকে আসছে, এইটা যেই টপিকটা থেকে আসছে ওই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসে, ঠিক আছে? বেস্ট ইম্পর্টেন্ট। এই যে বেনজিন ও টলুইনের বিভিন্ন প্রস্তুতি, তোমাদের এখানে যেটা করতে হবে সবগুলো প্রস্তুতি পড়ে ফেলতে হবে। এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ের একটা পেজ, ঠিক আছে? তোমরা এটা বের করবা, হাজারি স্যারের বইয়ে এই টপিকটা দেখে নিবা, যে এই যে 2.8.2 এটা হচ্ছে বেনজিন ও টলুইনের বিভিন্ন প্রস্তুতি। এখানকার এই নিচের দিকে আসলে দেখবা এই যে এখানে টলুইন প্রস্তুতির এই বিক্রিয়াটা এখানে তুলে দিয়েছে, শুধু ক্লোরিনের জায়গায় ব্রোমিন বানাই দিয়েছে। কেমন? ওকে, পরের প্রশ্নটাতে যদি যাও, এখানে বলছে যে একই তাপমাত্রা ও চাপে কত গ্রাম হাইড্রোজেন সালফাইডের আয়তন এইটার সমান হবে। আচ্ছা, দুইজনকার আয়তন সমান, তাই তো? এখন আয়তনটা ডিপেন্ড করে কার উপর, তাদের এখানে মোল সংখ্যাটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করতে পারি দেখো, এই যে W1 বাই হচ্ছে M1 ইকুয়াল টু হচ্ছে W2 বাই M2, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে তাদের, আমরা যদি এইভাবে দেখি, সরি, এখানে কি কি দেওয়া আছে, একই তাপমাত্রা ও চাপ এগুলো একই রকম, একজনের আয়তন এতজনের আয়তনের সমান হবে, যেহেতু আয়তনগুলো সমান তাহলে আমরা কি লিখতে পারি, এর W1 বাই M1, মানে W হচ্ছে যে ভরটা দেওয়া আছে, আর M1 হচ্ছে মুখস্থ ভরটা, আর এখানে W2 হচ্ছে যে ভরটা দেওয়া আছে, আর M2 হচ্ছে মুখস্থ ভরটা। এই মানগুলো বসায় এখান থেকে যদি আমরা W1 কে ফ্রি করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? এটা তোমরা দেখে নিবা, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, মানে মূল সংখ্যাগুলো সমান হবে আর কি। তারপরে আসো, কোন যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? আয়োডোফর্ম এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেক প্রশ্ন আসছে, এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্নের রিপিট, ঠিক আছে? এটা তোমরা কোথায় পাবা, হাজারি স্যারের বইয়ের, তোমরা যদি অ্যালকোহলের শনাক্তকরণের পাঠটাতে আসো ওই জায়গাটাতে আছে, দেখবা যে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত, এই যে জায়গাটা, ঠিক আছে? এইটা খুব ভালো করে পড়তে হবে। এইখানকার এই যে 2 নম্বর টপিকটা যেটা আছে এখান থেকে প্রশ্নটা আসছে। তো নিয়মটা কি বলছে, কার্বনিল যৌগ হইতে হবে অথবা এমন একটা যৌগ হইতে হবে, এমন একটা অ্যালকোহল হইতে হবে যেটা হ্যালোজেন দ্বারা জারিত হয়ে পরে ওই কার্বনিল যৌগটা তৈরি করবে। তো নিয়মটা হচ্ছে কি, যে এক পাশে CH3CO থাকতেই হবে, অপর পাশে হাইড্রোজেন থাকবে অথবা R গ্রুপ থাকবে অথবা অ্যারাইল গ্রুপ থাকবে, ঠিক আছে? এর বাইরে অন্য কেউ থাকতে পারবে না। তাহলে চলো আমরা আমাদের ইয়াটা টেস্ট করে দেখি কি কি আছে এখানে। এখানে দেখো প্রথমটা যেটা আছে CH3, তারপরে C ডাবল বন্ড ও, এইটা কিন্তু আমার শর্ত যে এক পাশে এই জিনিসটা থাকতেই হবে, তার অপর পাশে কি আছে OH, এক নাম্বারটাতে, এ নাম্বারটাতে, ঠিক আছে? তো OH থাকলে কিন্তু হবে না, আমার এখানে কি থাকতে হবে, শুধু হাইড্রোজেন অথবা একটা R গ্রুপ অথবা AR গ্রুপ। তো এখানে আছে OH, তাহলে এটা মিললো না। দ্বিতীয়টাতে কি আছে দেখো, CH3, তারপরে আছে CH, এর সাথে আছে একটা OH, এখানে একটা হাইড্রোজেন আছে প্লাস CH3, এইটা হচ্ছে খেলা। দেখো এখানে একপাশে একটা R গ্রুপ আছে, আর এইখানে যে COH আছে এই OHটা এই আয়োডিন দ্বারা জারিত হয়ে সেটা কি হবে, এরকম একটা কার্বনিল মূলক তৈরি করবে, ঠিক আছে? তাহলে তোমরা শর্তটাকে এভাবে মনে রাখতে পারো যে আমার এক সাইডে কি থাকতে হবে, CH3COH অথবা CH3CO, এক সাইডে এইটা থাকতে হবে, আর কার্বনের অপর হাতটাতে হয় CH3 থাকবে মানে একটা R গ্রুপ থাকবে, অথবা একটা হাইড্রোজেন থাকবে, অথবা একটা এরকম বেনজিন বলয় এরকম একটা জিনিস থাকবে, এআর মূলক আর কি, বা ফিনাইল মূলক থাকবে, তাহলে এটা দিবে। যেমন এখানে দেখো একপাশে কি আছে, NH2 আছে, হবে না। এখানে কি আছে, এটাতে তো একপাশে হাইড্রোজেন আছে কিন্তু একপাশে কি নাই, CH3 নাই, এখানে CH3CH2 আছে, তাহলে হবে না। একপাশে আমার একটাই শুধু CH3 থাকতে হবে,
কার্বনটার একটা হাতে শুধু একটাই CH3 থাকতে হবে, একটাই CH3 থাকতে হবে। এখানে দুইটা কার্বন আছে, তাহলে এটাও হবে না। তো এই জিনিসটাও বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে, ভালো করে বুঝে পড়বা। আচ্ছা, এরপরের টপিকটাতে যদি আমরা যাই, এখানে জিজ্ঞাসা করছে কি কোন যৌগটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, তো এটা হচ্ছে তোমরা কোথায় পাবা, যদি হাজারি স্যারের বইয়ের এই যে প্রতিস্থাপন বিক্রিয়ার টপিকটা বের করো, তাহলে এখানে তোমরা দেখতে পাবা যে এলিফেটিক সম্পৃক্ত কার্বনের অধিকাংশ প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক। তার মানে যেটা সম্পৃক্ত সেটা হচ্ছে নিউক্লিওফিলিক। সম্পৃক্ত এখানে কি অ্যালকাইল হ্যালাইড গুলো আর কি আরএক্স, ঠিক আছে। আর অ্যারোমেটিক বেনজিন যেগুলা তাদের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে আমরা যদি এবার যাই আমাদের অপশনগুলোতে কি কি আছে দেখি। এখানে ইথাইল ক্লোরাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। আর এখানে হচ্ছে ক্লোরোবেনজিন, তার মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগটাতে কি হবে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে। তারপরে ইথিন, এটা অ্যালকাইল হ্যালাইড না, এটা হচ্ছে ইথানল, এটাও অ্যালকাইল হ্যালাইড না, অ্যালকাইল হ্যালাইড শুধু এটাতেই আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ SN1 SN2 বিক্রিয়া দেখা যাবে। আচ্ছা, তারপরের টপিকটাতে যাই। এরপরে আমাদের কি জিজ্ঞাসা করছে এখানে, বলছে নিচের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ এর সাথে সাদা অধক্ষেপ দেয়। আচ্ছা, অধক্ষেপ মানটা ভুল হয়েছে, একটু তোমরা দেখে নিও। এইটার অ্যান্সার হবে, এখানে যদি যাই আমরা এই যে অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া, শনাক্তকারী বিক্রিয়া 2 নাম্বারটাতে যদি যাও, এই যে অ্যালকাইন 1, অর্থাৎ যে সকল যৌগের 1 নাম্বার কার্বনটাতে আমাদের ট্রিপল বন্ডটা আছে, ওই যৌগগুলো কি করতে পারে, এই যে ডায়ামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দিয়ে সিলভার অ্যাসিটাইড এইটার বিক্রিয়াটা দিয়ে এখানে একটা সাদা অধক্ষেপ তৈরি করে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কি অ্যালকাইন 1। তাহলে আমরা যদি আমাদের অপশনগুলো চেক করি একবার, অপশনগুলো কি পাবো এখানে, এক সেকেন্ড, এখানে দেখো এখানে দ্বিবন্ধন আছে, এটাও না, এখানে ত্রিবন্ধনটা আছে 2 নাম্বার কার্বন এই পাশ দিয়ে, ঠিক আছে। প্লাস হচ্ছে এইটা, এখানে কিন্তু আরো একটা 3 বন্ধন আছে, ওকে। তারপরে হচ্ছে এইখানে 3 বন্ধনটা কোথায় আছে, 1 নাম্বার কার্বনে আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যালকাইন 1, ঠিক আছে। এটা যৌগটাই ঠিক নাই। তারপরেরটাতে যাই আমরা। এরপরে জিজ্ঞাসা করছে হচ্ছে ন্যানো কণার আকারের পরিসর কত। এটা অনেকবার তোমাদের আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায়। এটা এমনিতে হচ্ছে কিসের প্রশ্ন, এখানে হচ্ছে তুমি দেখো ডেন্টালে 2023 সালে আসছিল 1 থেকে 100 ন্যানোমিটার, ঠিক আছে। তবে তোমরা অর্থনৈতিক রসায়নের এই ন্যানো কণার যে টপিকটা আছে এটা খুব ভালো করে পড়তে পারো। এখান থেকে অনেক MCQ আসার মতো জায়গা আছে, একবার রিডিং দিয়ে ফেলবা, ঠিক আছে। এই যে সেতু বন্ধন, তারপর হচ্ছে ইউভি রশ্মিতে ন্যানো কণা দৃশ্যমান হয়, ঠিক আছে। তারপর এর আরো অনেকগুলা বৈশিষ্ট্য আছে, এই যে ফুলারিন্স নিয়ে, গ্রাফিন নিয়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এরপরে যদি যাও, এই যে হীরক বিদ্যুৎ অপরিবাহী হলেও গ্রাফাইট সুপরিবাহী কেন, হ্যাঁ। তারপরে এখানে কোন ধরনের সংকরায়ন দেখা যায়, তারপরে এর কি কি ধর্ম সৃষ্টি হয়, এই জিনিসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। জাস্ট ইনফরমেশনগুলো আর কি। এরপরের টপিকটাতে যাও, পানিতে অস্থায়ী কঠোরতা। অস্থায়ী কঠোরতা মানে হচ্ছে অস্থায়ী ক্ষরতার কথা বলতেছে এখানে। তো ক্ষরতা হচ্ছে কারা, যেখানে কার্বনেট আয়ন থাকে, এখানে কার্বনেট আয়ন যেটা থাকে সেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা তৈরি করে। এটা কোথায় আছে, এটা আমাদের হাজারি স্যারের বইয়ের এই পেজটাতে যদি যাও দেখো, এই যে এখানে সারফেস ওয়াটারের পানির বিশুদ্ধতার মানদণ্ড, এখানে যদি দেখো যে এই যে এটা, ঠিক আছে। যদি কার্বনেট লবণ অধিক দ্রবীভূত থাকার কারণে সৃষ্ট ক্ষরতাকে অস্থায়ী ক্ষরতা বলে। আর সেখানে যদি ক্লোরাইড বা সালফেট আয়ন থাকে তখন এটাকে বলা হচ্ছে স্থায়ী ক্ষরতা। পানিকে ফুটিয়ে স্থায়ী ক্ষরতা দূর করা যায় না, সেক্ষেত্রে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ব্যবহার করতে হয়, ঠিক আছে। এই টপিকটাও তোমাদের ইম্পর্টেন্ট। আমরা যদি পরের পার্টটাতে যাই, এরপরে আমাদের কি জিজ্ঞাসা করছে দেখি। আচ্ছা, কোন যৌগটি কার্বালামিন, আসলে মানে কথাটাকে একসাথে করে দিয়েছে আমাদের বই, এটা আছে হচ্ছে কার্বিলামিন পরীক্ষা। আমরা যদি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি, এই যে দেখো অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়ার যে 1 নম্বর বিক্রিয়াটা আছে কার্বিলামিন পরীক্ষা। এখানে কি হয়, শুধুমাত্র প্রাইমারি অ্যামিন, যেগুলা প্রাইমারি অ্যামিন বা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, মানে এই অ্যামিনটা এখানে একটা আর গ্রুপের সাথে যুক্ত আছে, এই ধরনের যৌগগুলা এখানে তোমার কি করবে, এই বিক্রিয়াটা দিবে। এটার পাশাপাশি এখানে কি করা যায়, ক্লোরোফর্মও শনাক্ত করা যায়। এই দুইটা জিনিস থেকে পরীক্ষায় প্রশ্নটা আসে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন যদি যাই, এটা হচ্ছে অ্যারোমেটিক হলেও হবে, এই যে দেখো NH গ্রুপটা এখানে একটা আর গ্রুপের এরাল গ্রুপের সাথে যুক্ত আছে, এই ধরনের যৌগগুলো এই বিক্রিয়াটা দিতে পারে। তো আমাদের অপশনগুলো চেক করে দেখি আসো। এখানে কি হয়েছে,
এখানকার মধ্যে কোনটা প্রাইমারি অ্যামিন দেখো, এখানে নাইট্রোজেনের সাথে 3টা আর গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, তার মানে টারশিয়ারি অ্যামিন। এখানে 2টা আর গ্রুপ আছে, এটাও হবে না। এখানে NH2 এর সাথে শুধুমাত্র একটা কার্বনের চেইন আছে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে NH তো ভিতরে আছে, দুই পাশে 2টা কার্বনের অংশ যুক্ত আছে, তাহলে এটাও 1 ডিগ্রি না, এটাও 2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নটাতে। আমাদের পরের প্রশ্নে জিজ্ঞাসা করছে কি, এখানে দেখো কোনটি পোলার অণু, ঠিক আছে। আচ্ছা, পোলার অণুর জন্য আমাদের এখানে হাজারি স্যারের বইয়ের তৃতীয় অধ্যায়ে এই আণবিক পোলারিটির একটা টপিক আছে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে প্রশ্নটা চলে আসে। এখানে বলছে কোনটি রৈখিক অপোলার অণু, এই যে এগুলো হচ্ছে রৈখিক অপোলার। আর কোনটা প্রতিসম অপোলার অণু, এই যে এইগুলা, এই নামগুলো তোমাদের একদম খেয়ে ফেলতে হবে, প্লাস তোমরা যদি একটু বুঝে নাও তাইলেই হবে। এই যে দেখো এদের আকারগুলো হচ্ছে কেমন, সরল রৈখিক, এবং এদের পোলারিটিগুলো বিপরীত দিকে ক্রিয়া করে, ফলে এদের লব্ধি 0 হয়ে যায়। আর এটার ক্ষেত্রে দেখো 3 দিকে সমান কোণে কাজ করে, ফলে এটা লব্ধি 0 হয়ে যায়। এটা 4 দিকে সমান কোণে ক্রিয়া করে, ফলে লব্ধি 0 হয়ে যায়, ঠিক আছে। তো এইটা আবার পোলার যৌগ, এই যে NH2 বা পানির অণুটা বা হচ্ছে অ্যামোনিয়া, এগুলো হচ্ছে পোলার অণু, ঠিক আছে। তারপরে এখানে পোলার আয়ন নিয়ে এখানে একটা ছক আছে, এই ছকটা তোমাদের এখানে জানতে হবে। এখান থেকে একটা প্রশ্ন এরকম আসে যে এখানে দেখো ক্লোরিনের, এখানে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, এখানে 3টা ক্লোরিন, এখানে 4টা ক্লোরিন, তার মানে ক্লোরিনের সংখ্যা যত কম, ঠিক আছে, সেখানে আমাদের পোলারিটি বেশি। আর যেখানে ক্লোরিনের সংখ্যা বাড়তেছে, পোলারিটির পরিমাণও তত কমতেছে। এবং যখন 4টা ক্লোরিন দ্বারা হাইড্রোজেনগুলো রিপ্লেস হয়ে গেছে, CH4 এর 4টা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেছে, তখন তার পোলারিটি হয়ে গেছে 0। তো এই টপিকটা তোমাদের ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা, এখান থেকেও প্রতি বছরই একটা না একটা প্রশ্ন আসেই। ওকে, আমরা আমাদের পরের প্রশ্নে যাই। এখানে জিজ্ঞাসা করছে কোন যৌগে 2টি কাইরাল কার্বন আছে। আচ্ছা, 2টি কাইরাল কার্বন মানে কি, এখানে আমাদের এমন কার্বন থাকতে হবে যেখানে দেখো কি হয়েছে, এখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা আর এই কার্বনটা, এদের 4 হাতে 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে, এই জন্য এটার নাম হচ্ছে কাইরাল কার্বন। তো এরকম 2টা কার্বন আছে যার 4টা হাতে ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে। তো এই যৌগটার নাম কি, বিউটান 2,3 ডাইঅল। এটা যদি তোমরা একটু ভাঙে লিখতে চাও এইভাবে লিখবা, দেখো প্রথমে কার্বনগুলো লিখতে হয়, বিউট মানে হচ্ছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, বিউট। আন, ঠিক আছে, আন মানে হচ্ছে এক বন্ধন। আর 2,3 তার মানে 2 নাম্বার 3 নাম্বারে একটা করে অল আছে, মানে হচ্ছে OH আছে, ঠিক আছে। এখন বাকিগুলোতে তোমার কার্বন বসাই দাও, এখানে কি হবে, CH3 হবে, এটাও CH3 হবে, এখানে একটা করে হাইড্রোজেন বসাই দাও, তাহলে এই যে দেখো এই কার্বনটা আর এই কার্বনটা 4 হাতে 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে, এই জন্য এগুলাকে বলা হয় কাইরাল কার্বন, ঠিক আছে। এটাও একটা বোর্ডের কোশ্চিন হুবহু তুলে দিছে। এরপরের টপিকটাতে যদি যাই আমরা, কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না। শিক্ষা পরীক্ষায় বর্ণ দেখায় না, এটা হচ্ছে আমাদের বইয়ের হুবহু একটা লাইন। এটা হচ্ছে যদি আমাদের এখানে লোড হয়, ইচ্ছা হইছে, এটা হচ্ছে তোমাদের s অরবিটালের যে বৈশিষ্ট্যগুলো আছে, এখানকার 9 নাম্বার পয়েন্টটা তোমরা একটু দেখবা। এখানে যে বলছে দেখো, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত s ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে, এখান থেকে প্রশ্নটা আসছে। আমরা যদি পরের টপিকটাতে যাই বা পরের প্রশ্নটাতে যাই, এখানে মোল ভগ্নাংশ বের করতে বলছে। মোল ভগ্নাংশের নিয়মটা কি বলতো, যার মোল ভগ্নাংশ বের করতে বলবে তার মোল সংখ্যা হবে উপরে, আর আর নিচে হচ্ছে সবারটা। উপরে এটা বের করতে বলছে, এটা রাখছে, আর নিচে হচ্ছে সবারগুলা রাখছে। প্রত্যেকের গিভেন ভরটাকে যদি মুখস্থ ভরটা দিয়ে ভাগ করি তাহলে তার মোল সংখ্যা পাওয়া যায়। এই কাজটা এখানে করছে, করে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে, এটা তোমরা এমনি পারবা। তারপরে যাও, এখানে কি বলছে তোমার, ক্যালোমেলের সংকেত কোনটি। ক্যালোমেলের সংকেত যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন থেকে আসছে। এই যে এখানে দেখো আমাদের যে তড়িৎদ্বারের প্রকারভেদ আছে, প্রাইমারি সেকেন্ডারি, এই দুটা কিন্তু সেকেন্ডারি বা গৌণ তড়িৎদ্বার। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি সেকেন্ডারি তড়িৎদ্বার, ভালো করে পড়বা, এই টপিকটা থেকেও প্রশ্ন আসে। এই যে 1 নাম্বারটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, Hg2Cl2, আর সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, এটাও হচ্ছে আমাদের কি একটা সেকেন্ডারি তড়িৎদ্বার। আচ্ছা, আমাদের পরের টপিকে কি জিজ্ঞাসা করছে দেখি, নিচের কোন ইলেকট্রন বিন্যাস সম্পন্ন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। আচ্ছা, এটার নিয়মটা হচ্ছে সহজ। এটা হচ্ছে আমাদের হাজারি স্যারের বইয়ে যদি এই পরমাণুর মৌলের পর্যায়ভিত্তিক বিভিন্ন মৌলের পরমাণুর আকারের সম্পর্কটা এখানে আমি দিছি, দেখো এই যে SPDF,
এস এর আকারটা সবচেয়ে বড়, পি ডি এফ এদিকে যত যাচ্ছি তার আকারটা কি হচ্ছে আরো ছোট হচ্ছে, মানে একই পর্যায়ের ক্ষেত্রে আর কি, একই পর্যায়ের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। কেন হয়? কারণ এদিকে পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল এগুলোতে যত যাই তার সর্বশেষ কক্ষপথটাতে একই কক্ষপথে তোমার ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে। ইলেকট্রনের সংখ্যা যত বাড়তে থাকে তাদের এই সিল্ড ইফেক্টটাও বাড়তে থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু রিডিং পড়বা, এখান থেকে পড়ে জিনিসটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা। আর এমনিতে শর্টকাটে মনে রাখবা যে ডান পাশে গেলে কমে বা নিচের দিকে গেলে হচ্ছে বাড়ে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে এখন বিস্তারিত বলতেছি না, অনেক সময় চলে যাবে, বাট পুরো টপিকটা তোমরা পড়বা, আমি এখানে ছবি দিয়ে দিছি। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমাদের প্রথমটা অ্যান্সার কেন? কারণ এখানে সর্বশেষ কক্ষপথটাতে বা সর্বশেষ অরবিটালটাতে এখানে দেখো একই অরবিটালে ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে কম হচ্ছে প্রথমটাতে, তাহলে তার আকারটা কি হবে? সবচেয়ে বড় হবে। এখানে দুইটা, তারপরটাতে দেখো পিতে মানে টু অরবিটালে মানে 2 নম্বর কক্ষপথে হচ্ছে 4টা, তারপরে এখানে 2 নম্বর কক্ষপথে 5টা, এভাবে এখানে কি হয়েছে 5 আর 2 7টা, এখানে হচ্ছে 4টা, এখানে 2টা, এখানে 1টা। তাহলে যেখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কম ওইটার আকারটা হবে সবচেয়ে বড়, ঠিক আছে? আচ্ছা, যেহেতু সবার সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2, তার মানে ওরা হচ্ছে একই পর্যায়ের মৌল। আমরা যদি পরের প্রশ্নে যাই, এখানে বলছে হচ্ছে কি কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এখানে কার উপর নির্ভর করবে? এখানে হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন বন্ধনের উপর নির্ভর করবে, ঠিক আছে? প্রথমটাতে দেখো এখানে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, ঠিক আছে? তারপরে ডাইমিথাইল ইথার, এখানেও কোনো হাইড্রোজেন বন্ধন হয় না। মিথানলে হাইড্রোজেন বন্ধন আছে, তাই এটার স্ফুটনাঙ্ক বেশি। ইথানলেও হাইড্রোজেন বন্ধন আছে এবং এটার আণবিক ভর বেশি, তার মানে তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন মানে আন্তঃআণবিক বলটাও অনেক বেশি হবে। এই জন্য এই ইথানলের তোমার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে মিথানলের চাইতেও, আর বাকিগুলোতে তো কম হবেই। তোমরা এখানে পুরো ক্রমটা দেখে নিতে পারো। এটা আমাদের বইয়ের কোথা থেকে আসছে? এটা যদি যাই বইয়ে সিমিলার এরকম একটা টপিক আছে, তোমরা যদি যাও অ্যালকোহলের টপিকটাতে, অ্যালকোহল ও অ্যামিন পানিতে দ্রবণীয় কিনা, তারপরে এখানে দেখো এই যে এটা হচ্ছে মিথানল, ইথানল, সরি এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে পানি, কোনটাতে কিরকম পোলারিটি হয় এখান থেকে তোমরা আইডিয়াটা পাবা আর কি। বাট হুবহু অ্যান্সারটা এখানে নাই, বাট পুরো থিওরিটা তোমরা পড়ে ফেলবে, এখানেও এটা আসে পরীক্ষায়। তারপরে যদি যাই আমরা হচ্ছে এখানে কি বলছে সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? তো এইটা প্রশ্ন দুইভাবে আসে, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল। এখানে হচ্ছে তোমার ক্লোরিনের সংখ্যা যত বাড়ে এটা তত শক্তিশালী হয়, ঠিক আছে? আর ক্লোরিনের সংখ্যা যত কমে এটা তত দুর্বল হয়। এর মধ্যে এখানে আরো একটা জিনিস আছে যে তোমার হচ্ছে কি ফর্মিক অ্যাসিড বা হচ্ছে মিথানোইক অ্যাসিড, আরেকটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, এই দুটার মধ্যে কে শক্তিশালী? এই জিনিসটা হচ্ছে তোমরা প্রথম ইয়াটাতে পাবা, এই যে দেখো ফর্মিক অ্যাসিড অপেক্ষা অ্যাসিডিক অ্যাসিড বেশি দুর্বল, তার মানে এখানে ক্লোরিন যে দুটাতে আছে এই দুটা তো বেশি শক্তিশালী, এইটার চাইতে এটা আরো শক্তিশালী, এইটার চাইতে এটা আরো দুর্বল, ঠিক আছে? তো এটাই হবে আমাদের এখানকার অ্যান্সার। এই প্রশ্নটা আসছে আমাদের হাজারি স্যারের বইয়ের এই যে এই পেজটা আছে দেখবা যে কার্বক্সিলিক অ্যাসিড সংশ্লিষ্ট রসায়ন, এখানে দুইটা টপিক সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে, তোমরা এই জিনিসটা এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? যে মিথানোইক অ্যাসিডের চাইতে ফর্মিক অ্যাসিড কেন, সরি মিথানোইক অ্যাসিডের চাইতে ইথানোইক অ্যাসিড কেন বেশি শক্তিশালী, আরেকটা হচ্ছে এখানে এই যে ক্লোরিন দ্বারা রিপ্লেস হওয়ার পর কোনটা বেশি শক্তিশালী থাকে কোনটা দুর্বল থাকে। এই পুরো টপিকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্নটা আসছে। এরপরে আমাদের এখানকার লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে কি কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় কোনটা বিজারক? তো এখানে জারণ বিজারণের কনসেপ্টটা আমরা এভাবে দেখতে পারবো, এই যে দেখো এখানে যদি যাও এখানে বলছে দেখো যে বিজারক কারা? যার নিজের জারণ ঘটে এবং অক্সিডেশন নাম্বার যার বৃদ্ধি পায়। তাহলে অক্সিডেশন নাম্বার এখানে বৃদ্ধি পাইছে কার দেখি চলো, এখানে আমরা যদি তাকাই এখানে আয়োডিনের জারণ সংখ্যা ছিল হচ্ছে -1, আর এখানে আসে আয়োডিনের জারণ সংখ্যা হয়ে গেছে 0। তাহলে -1 থেকে 0 হয়েছে না, তার মানে এখানে কি হয়েছে বৃদ্ধি পাইছে। তাহলে যার জারণ সংখ্যা বৃদ্ধি হয় তার নিজের শরীরে কি ঘটে জারণ ঘটে এবং সে নিজে কেমন হয় সে হয় বিজারক, এই জন্য এখানে আয়োডিন আনসার। তো এখান থেকে তোমরা যেটা জানতে পারো সেটা হচ্ছে এখানে বিভিন্নভাবে প্রশ্নটা করে এই জারণ বিজারণ বিক্রিয়া কিভাবে শনাক্ত করতে হয় বা কোনটা জারক কোনটা বিজারক, এই টপিকটা তোমরা পড়ে ফেলবা। এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের রিডক্স বিক্রিয়ায় জারণ বিজারণ শনাক্তকরণ, এই টপিকটা ভালো করে পড়ে ফেলবা। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রশ্ন আসছে, তোমাদেরও হওয়ার সম্ভাবনা আছে।
তো এই ছিল আলোচনা। এখানকার কোনো ম্যাথ যদি বা কোনো প্রশ্ন যদি তোমাদের ক্লিয়ার না হয় এটা আমাকে হচ্ছে কমেন্টে জানাবা, ঠিক আছে? আর আমি হচ্ছে সেটা তোমাদেরকে আবার আপলোড করে মানে বুঝাই দিয়ে আপলোড করে দিব।